ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমাদের প্রত্যেককে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জাতীয় সঙ্গীত চর্চা করতে হবে। জাতীয় সঙ্গীত ভালোভাবে মুখস্থ করতে হবে এবং গাইতে শিখতে হবে। করোনার সময় আমরা প্রত্যেকে বাড়িতে অবস্থান করছি। বাড়িতে অবস্থান করে আমাদের প্রত্যেককে পড়াশোনার কাজে নিয়োজিত থাকতে হবে। বাইরে যখন বের হব তখন মাস্ক অবশ্যই ব্যবহার করব। সামাজিক দূরত্ব বজায় রাখব। বাড়িতে অবস্থানকালে প্রত্যেকে সাবান পানি দিয়ে বারবার হাত ধৌত করব। করোনার সময় আমাদের সাধারণত বাড়িতে অবস্থান করতে হচ্ছে, সেই সাথে সাথে আমাদের পড়াশোনার কাজও চালিয়ে যেতে হবে। তাই আজ সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের প্রথম আমি একটি গল্প নিয়ে গদ্যাংশ থেকে একটি গল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গল্পটির নাম শব্দ থেকে কবিতা, লিখেছেন হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ জন্মগ্রহণ করেন 1947 সালে মুন্সিগঞ্জ জেলায়। তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ আছে। প্রথম হলো কাব্য। কাব্যের মধ্যে আছে অলৌকিক স্টিমার, জল চিতাবাঘ, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে পোড়া অশ্রু বিন্দু। উপন্যাস আছে 56,000 বর্গমাইল। গল্পের ভিতরে আছে জাদুকরের মৃত্যু। প্রবন্ধ আছে লাল নীল দীপাবলি। প্রবন্ধের ভিতরে আছে লাল নীল দীপাবলি, কত নদী সরোবর ইত্যাদি। তাহলে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি শব্দ থেকে কবিতা। কবিতা কাকে বলে বলা খুবই মুশকিল। কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। তাহলে আমরা কি কবিতা কাকে বলে সেটা বলা খুবই মুশকিল, কিন্তু আমরা যারা পড়তে জানি তারা কম বেশি কবিতা চিনি। কবিতারও চেহারা আছে। কার চেহারা আছে? এখানে কার চেহারা কথা বলা হয়েছে? কবিতারও চেহারা আছে। বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলো পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পংক্তির সাথে আরেকটি পংক্তির মিল থাকে, সে লেখাগুলোকে কবিতা বলা হয়। তাহলে বই কিংবা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দর করে লেখা হয় এবং ছোট ছোট পংক্তি হয়, একটা পংক্তির সাথে আরেকটা পংক্তির মিল থাকে, সেটাকে বলা হয় কবিতা। পংক্তি অর্থ কি? আমরা এখানে পংক্তি শব্দটি ব্যবহার করছি। পংক্তি অর্থ লাইন। যে লেখাগুলো পড়ে মনে অনেক ভাবের উদয় হয়, সেগুলোকে আমরা কবিতা বলি। যে লেখাগুলো পড়লে বুকের মধ্যে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয় তাকেই কবিতা বলা হয়। যা পড়লে 2-3 বার পড়লেই
যেটা মনের মধ্যে আমাদের গেঁথে থাকে সেটাকে কবিতা বলা হয়। তাহলে আমরা এখানে কবিতা কাকে বলে বিভিন্ন আঙ্গিকে জেনে নিয়েছি। এবার কবিতা কারা লেখেন? যারা কবি তারাই কবিতা লেখেন। এখন কবি কারা সেটা আমাদের জানতে হবে। কবি হলেন যাদের মধ্যে নতুন নতুন স্বপ্নের উদয় হয়, তারা হলেন কবি। একটি শব্দের পাশে আরেকটি শব্দের মিল রেখে যারা পংক্তি তৈরি করতে পারেন বা সাজাতে পারেন তারা হলেন কবি। আমরা যদি কিছু বানাতে চাই, যেমন কেউ ঘুড়ি বানাতে চাইলো, ঘুড়ি বানাতে চাইলে কি কি প্রয়োজন? সুতা, তারপর কাগজ আর কিছু বাঁশের চিকন ছড়ি, এগুলোর মাধ্যমে আমরা ঘুড়ি বানাতে পারবো। আর কেউ যদি পুতুল বানাতে চায় তাহলে কি কি প্রয়োজন? রঙিন সুতা, রঙিন কাপড়, তুলা, রঙিন বোতাম, এগুলো মিলে পুতুল বানানো সম্ভব। তার কবিতার জন্য তেমনি কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ, যেমন পাখি, নদী, ফুল, মা, এগুলো সব এক একটা শব্দ। এই শব্দগুলো পাশাপাশি মিল করে বসে তৈরি হয় কবিতা। কবি হতে পারে কে? সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য, যে শব্দকে ভালোবাসে, খুব শব্দকে আদর করে, সে খুব সুখ পায়, সেই হতে পারে কবি। তাহলে যে যার শব্দের প্রতি ভালোবাসা আছে, শব্দকে আদর করে, সেই হতে পারে কবি। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও? চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও? তোমার যদি স্বপ্নের জন্য আদর ভালোবাসা না থাকে তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা? বানাতে চাও নুপুরের মতো ছড়া? যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা। যদি চাও তাহলে তোমাকে কি করতে হবে? সারাদিন ভাবতে হবে শব্দের কথা, খেলতে হবে শব্দের খেলা। নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়, তোমাকে জানতে হবে সেসব শব্দকে। তাহলে আমাদের ভাষায় কি আছে? নানান রকম শব্দ আছে, সেসব শব্দকে জানতে হবে। তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর। অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলো শরীর থেকে সুগন্ধ বেরোয়। তাহলে বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো আমাদের ভেতর থেকে গন্ধ বেরোয়। আর কোনোটি শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ, কোনোটির গা থেকে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ, কোনোটি থেকে আসে বাতাবি লেবুর সুবাস। যদি তুমি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই পারবে তুমি কবি হতে। তাহলেই তুমি কি পারবে? কবি হতে। কবিতায় আমরা অনেক কিছু লিখতে পারি। কবিতায় আমরা কি পারি? অনেক কিছু লিখতে পারি। কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা, কখনো বলতে পারি টকবগের আগের কথা, বলতে পারি খুব চমৎকার ভালো
কথা, কখনো বাজতে পারে সে নাচের শব্দ, আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি। তাহলে আবার কখনো আঁকতে পারি কি রঙিন ছবি, কিন্তু সব সময় মনে রাখতে হবে ওই কথা নতুন হতে হবে, যা একবার কেউ বলে গেছে, যে ছবি একবার কেউ এঁকে গেছে তা বলা যাবে না, সে ছবি আঁকা যাবে না। আর কথা বলতে হবে, নাচতে হবে, ছবি আঁকতে হবে ছন্দে। তাহলে আমাদের কথা বলতে হবে, নাচতে হবে, ছবি আঁকতে হবে কিভাবে? ছন্দে। তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে, জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না। স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা, নেচে নেচে আসে ছন্দ আর শব্দ। যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো কবিতা। তাহলে আমরা যে কোনো বিষয় নিয়ে কবিতা লিখতে পারি। বাড়ির পাশে গলিটা, দূরের ধান ক্ষেতটা, পোষা বিড়ালটা বা পুতুলটাকে নিয়ে কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে। রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। আর যা নেই তা নিয়েও কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। এবার একটা কবিতা লেখা যাক। কবিতাটির নাম দিচ্ছি দোকানি। তাহলে আমরা যে কবিতাটা লিখতে যাচ্ছি সেই কবিতাটির নাম কি দেওয়া হচ্ছে? দোকানি। রাস্তার মোড়ের দোকানদারকে নিয়ে তুমি আমি একটা দোকানদারকে তুমি আমি চিনি। সে বিক্রি করে সাদা দুধ, চকলেট, লাল পুতুল, সবুজ পান। এসব জিনিস আমরা কিনে খাই। দোকানিকে চকলেটের টাকা দিয়ে তার জিনিসপত্র বিক্রি দেখে মাথায় আমার একটা ভাব এলো। ভাবটা হলো, আমি একটা দোকান খুলেছি দুদিন ধরে, কিন্তু সে দোকানে দুধ, চকলেট, পান বিক্রি হয় না। বিক্রি হয় এমন জিনিস যা কেউ বেচে না, যা কেউ কেনে না। শুধু স্বপ্নের সেই সব জিনিস বেচাকেনা চলে। ভাবটা মাথায় এলো, সঙ্গে শব্দ এলো, আর ছন্দ এলো। প্রথমে লিখলাম যে দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। প্রথমে এটা লিখলাম, কথাটাই চমক দেয় সবার আগে। চকচকে চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান, বিক্রির ব্যাপারটা বেশ নতুন। সারা পৃথিবীতে খুঁজে এমন দোকান পাওয়া যাবে না। ছন্দটাও বেশ দুলে দুলে আসছে। এই তিনটি পংক্তি পড়ার সাথে সাথে শব্দ, ছন্দ, কথা মিলে একরকম স্বপ্ন তৈরি হয় চোখে আর মনে। এরপর আরো এগিয়ে গিয়ে লিখলাম, বিক্রি করছি চাপার গন্ধ, স্বপ্নে দেখা নাচের ছন্দ। গোলাপ ফুলের মুখের রূপ দেখতে লাগছে বেশ খুব। এখানে ছন্দ মিল আরো মধুর। বিক্রির জিনিসগুলো আগের মতোই চমকপ্রদ, তবে এখানে স্বপ্ন আরো বেড়েছে। ছবি আরো রঙিন। চাপার গন্ধ পাওয়া গেল এবং বেজে উঠল স্বপ্নে দেখা নাচের ছন্দের নুপুর। নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না। এমন নাচ নাচতে পারে না কেউ। গোলাপ ফুলের মুখে রূপ, বলার সাথে সাথে গোলাপ ফুল একটি মিষ্টি মেয়ের মতো ফুটে উঠল। মেয়েটির মুখ হয়ে উঠল গোলাপ, আর গোলাপ হয়ে উঠল মেয়েটির মুখ। স্বপ্ন জড়ো হলো দুচোখে।
কবিতাটিকে আমি আর লিখতে চাই না। ইচ্ছে হলে তোমরা লিখতে পারো। কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে, আর সে কথাকে করিয়ে দিতে হবে শব্দ ও ছন্দে রঙিন সাজ পোশাক। তোমরা এখন ছোট্ট, ছোট থাকার সময়টা বেশ সুন্দর। হ্যাঁ, আসলে এই যে ছোট বয়সটা বেশ সুন্দর, বুঝছ? এই বয়স পেরিয়ে আর সে কথাকে করিয়ে দিতে হবে শব্দ ছন্দের রঙিন সাজ পোশাকে। বারবার আমার ছোট সময়ের কথা মনে পড়ে। আমি দেখতে পাই ছোট আমি দাঁড়িয়ে আছি পুকুরের পাড়ে। একটা সাদা মাছ লাফ দিল, আবার ঢুকে গেল পানিতে। দেখতে পাই শাপলা ফুটেছে, পানি লাল হয়ে গেছে। তারপর একটা চড়ুই উড়ে গেল, তার ঠোঁটে চিকন একটা ফুটো। এসব আমাকে কবিতা লিখতে বলে। তোমরা এখন ছোট এ বয়সে তোমরা খুব বেশি করে দেখে নেবে। যত পারো দেখো 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 ইভান, দেখো। বুকের মধ্যে মনের মধ্যে ছবি জমাও, রং জমাও, সুর জমাও। বড় হলে ছবি সুর রং তোমাদের খুব উপকার করবে। খুব ছোট বয়সে কি কবিতা লেখা উচিত? ছোট বয়সে উচিত কবিতা পড়াই বা পড়া, চারিদিকে ছবি দেখাই বা দেখা। ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। তারপর একদিন যখন বড় হবে শব্দ ছন্দ ছবি সুর রং সব দল বেঁধে আসবে তোমার কাছে, বলবে আমাদের তুমি কবিতায় রূপ দাও। তুমি হয়তো একা একা ঘরে বসে শব্দ ছন্দ ছবি সুর রং মিলিয়ে বানাবে এক নতুন জিনিস, যার নাম কবিতা। তাহলে আমরা এই গল্পটি পড়ে যে নতুন শব্দগুলো পেয়েছি, সেই নতুন শব্দের অর্থগুলো এবার জেনে নিই। তাহলে আমরা এখন নতুন শব্দের অর্থ জেনে নিই। শব্দগুলো হচ্ছে যে উপমা। এখানে উপমা শব্দের অর্থ তুলনা।
নুপুর, নুপুর শব্দের অর্থ পায়ে পরা অলঙ্কার। চমকপ্রদ, চমকপ্রদ শব্দের অর্থ যা অবাক করে। আলোচ্য গল্পে সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। সেই কবিতা নিয়ে কবিতা কিভাবে রচনা করতে হয়, কবিতা কিভাবে বানাতে হয়, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। রচনাটিতে কবিতার শিল্পগুণ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। কাকে বলা যায় কবিতা? লেখকের মতে যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিল রেখে লেখা হয় কবিতা। কেবল কবিরাই লিখতে পারেন কবিতা, যে সেই কবিতা লিখতে পারে না, যার পক্ষে কবিতা লেখা সম্ভব নয়। কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন, তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে। নতুন ছবি, নতুন ভাব কেবল কবিদের চেতনায় লেখা খেলা করে বলে তারা লিখতে পারেন কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, গন্ধ, রং, বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়, জানতে হয়। কবিরা চেনেন এবং জানেন শব্দের এসব মায়াবী রূপ, তাই তারা লিখতে পারেন কবিতা। অনেক বিষয় নিয়ে কবিতা লেখা যায়, অনেক বিষয় নিয়ে কবিতা লেখা যায়। একটি বিষয়ের উপরে কবিতা লেখা হয় না, বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লেখা যায়। তবে কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না, তিনি লিখতে পারেন না কবিতা। স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোরে পড়তে হবে কবিতার পর কবিতা, দু চোখ মেলে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে তার সবটা। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা। কবিতার রূপ ও তার রচনা কৌশল বর্তমান রচনার উপজীব্য। তাহলে আমরা আজ জানলাম হুমায়ুন আজাদের লেখা শব্দ থেকে কবিতার গল্পে যে কিভাবে কবিতা লিখতে হয়, কিভাবে কবিতা লেখা যায়, কবিতা লিখতে হলে কেমন ভাবের দরকার, কেমন স্বপ্নের দরকার, সে সম্পর্কে আমরা জানতে পেরেছি। তাহলে আমরা এবার বাড়ির কাজ নেই।
তাহলে বাড়ির কাজ থাকবে যে কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন। কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ বুঝিয়ে লেখো। শুধু স্বপ্নের সেসব জিনিস বেচাকেনা চলে। এ বাক্যে বেচাকেনা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রত্যেকে বাড়িতে অবস্থান করবে, বাড়ির কাজ ভালোভাবে লিখে নিয়ে আসবে এবং পড়ায় মনোযোগী হবে। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।